সোনালী, শিল্পা এবং ডিম্পা তারা 3 বোন ছিল। তারা 3 বোনের লুচি ঘুগনি বিক্রি করে। আসলে তাদের বাবা ছিল না, তাই তাদের মা লোকের বাড়িতে কাজ করে থাকে। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা ঠেলাগাড়ি নিয়ে লুচি ঘুগনি বিক্রি করার জন্য বাজারে চলে যায়। শিল্পী এবং সোনালী তারা সবসময় নিজেদের কাজটাকে মন দিয়েই করত, কিন্তু রিম্পা যে ছিল সবচেয়ে ছোট বোন, সে নিজের কাজকে কোনোদিনও কাজ বলে মনে করে না। সে সবসময় শহরে এবং বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করে। একদিন, দূর বাবা, এই কাজকর্ম করতে আমার আর ভালো লাগে না। এই দিদি, তোরা এইসব কাজগুলো করে নে। এই লুচি ঘুগনি বিক্রি করো, মানুষকে দাও, আবার কে ভালো বলবে কে খারাপ বলবে। আমি এরকম লুচি ঘুগনি মোটেই বিক্রি করতে পারবো না। দেখ রিম্পা, এটা আমাদের রোজগারের জায়গা, আর এটাকে তুই এরকম ভাবে খারাপ বলতে পারিস না। আমি জানি তোর এসব করতে ভালো লাগে না, কিন্তু দেখ, এটা ছাড়া তো আর আমাদের কাছে কোনো উপায় নেই। আমরা তো বেশি পড়াশোনাও জানি না বল, তাই আমাদেরকে এখন বাধ্য হয়ে এই কাজটা করতে হচ্ছে। আর মা আমাদের জন্য কতটা কষ্ট করে বলতো, সারাদিন লোকের বাড়িতে কাজ করে বেড়াই। দেখ দিদি, এই লুচি ঘুগনি বিক্রি করতে আমি আর কাল থেকে আসবো না। এবার থেকে তোরা দুজনেই লুচি ঘুগনি বিক্রি করবি। আমি পড়াশোনা করব। আমি পড়াশোনা শিখে বিদেশে যাব, আর সেখানে গিয়ে মডার্ন জামা কাপড় পরবো, তারপর বিদেশে একটা চাকরিতে লেগে যাব। আচ্ছা ঠিক আছে, তোর এত বড় বড় স্বপ্ন, তুই জেগে জেগে স্বপ্নই দেখতে থাক, ঠিক আছে? ওদিকে আবার কাস্টমার দাঁড়িয়ে আছে, দেখ। এই নিয়ে যা, লুচি ঘুগনিটা দিয়ে আয়। তোর ভালো লাগে না, শুধু ধর আর লুচি ঘুগনিটা দিয়ে আয়। এসব দিতে দিতে আমার আর ভালো লাগে না। শিল্পা দিদি, তুই যা না, গিয়ে লুচি ঘুগনিটা দিয়ে আয় না। এই বলে রিম্পা এক জায়গায় চুপ করে বসে পড়ে। রিম্পা লুচি ঘুগনি শিল্পাকে দিয়ে আসতে বললে শিল্পা লুচি ঘুগনি নিয়ে কাস্টমারকে দিয়ে আসে। এরকমই রিম্পা বড় বড় স্বপ্ন দেখতো। সেদিন লুচি ঘুগনি বিক্রি করে তারা 3 বোন যখন বাড়িতে ফিরে আসে, তখন রিম্পা তার মাকে বলে, আচ্ছা মা, তুমি কি আমাকে ভালো কোনো স্কুলে ভর্তি করবে না? আমি ওরকম পড়াশোনা শিখতে চাই না। আমি একটা বড় নামি দামি স্কুলে পড়াশোনা শিখতে চাই। এখন আমি যেই সরকারি স্কুলে পড়াশোনা করতে চাই, ওই স্কুলে তো কোনো কিছুই ভালো করে শেখায় না, আর সেই জন্য আমি কোনো পড়াশোনা বুঝতেও পারি না। দেখ রিম্পা, মায়ের কাছে দামি স্কুলে ভর্তি করার মতো অত টাকা নেই, তাই তোকে সরকারি স্কুলে পড়তে হবে। সরকারি স্কুলে তো ঠিকভাবেই পড়াই। তুই যদি ঠিকঠাক ভাবে পড়াশোনা করতে না পারিস, ওটা তো স্যার ম্যাডামদের দোষ নয়। না, মোটেই না। আমি অনেক বড় স্কুলে পড়তে চাই, যেখানে সব কিছু ভালো মতো শেখানো হবে, আর আমি খুব ভালো করে সব বুঝতেও পারবো। ওখান থেকে আমি পড়াশোনা করে যেন বিদেশে চলে যেতে পারি, কারণ আমার খুব ইচ্ছে বিদেশে যাওয়ার। আমি প্লেনে করে উড়ে উড়ে বিদেশে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আর উড়ে উড়ে স্বপ্ন তোমাকে দেখতে হবে না, ঠিক আছে? আর বেশি কথা না বাড়িয়ে খাবার খেয়ে নে, অনেক রাত হলো। এখন আর অত স্বপ্ন দেখে লাভ নেই। চুপচাপ খাবার খেয়ে তোরা ঘুমিয়ে পড়। ও আচ্ছা মা, তাহলে কি তুমি আমাকে বেশি পড়াশোনা শেখাবে না? দেখো না, তুমি আমাকে পড়াশোনা না শেখালে আমি কিন্তু স্যার ম্যাডামদেরকে গিয়ে বলবো, তোমার নামে অনেক অভিযোগ করব। আমি পড়াশোনা শিখতে চাই, আমি বিদেশে যেতে চাই, ওখানে গিয়ে আমি কাজ করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি তোকে পড়াশোনা শেখাবো, কেমন? এবার খাবারটা খেয়ে নে, আর রাগ করিস না। সত্যি এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না বাবা। এই বলে কল্পনা দেবী এবং তার 3 মেয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন তারা 3 বোনে যখন লুচি ঘুগনি বিক্রি করছিল, তখনই তাদের ঠেলাগাড়ির সামনে একটা বড় 4 চাকা গাড়ি এসে দাঁড়ায়। বাবা, এত বড় গাড়ি! কিন্তু এটা তো আমাদের বাজারে কখনোই দেখিনি। আর তাছাড়া আমাদের বাজারে তো খুবই ছোট ছোট গাড়ি আসে, এরকম বড় গাড়ি তো আগে কখনো আসেনি। নিশ্চয়ই মনে হচ্ছে লোকটা খুব ধনী। এই দাঁড়া দাঁড়া, তোরা কথা বলতে পারবি না, আমি ওনার সঙ্গে কথা বলছি। আর তাছাড়া দেখেই বোঝা যাচ্ছে উনি তোদের সঙ্গে কথা বলবে না, উনি তো আমার দিকে তাকিয়ে আছে। এই বলে রিম্পা গাড়ি থেকে নামা ছেলেটার দিকে এগিয়ে যায়। হাই, আমার নাম রিম্পা। আসলে আমি এখানে আমার দিদির সঙ্গে লুচি ঘুগনি বিক্রি করি। আপনার কি কিছু লাগবে? আপনাকে এত সুন্দর দেখতে, আর আপনি এখানে লুচি ঘুগনি বিক্রি করেন? ও মাই গড! আপনি চাইলে আমার সঙ্গে প্যারিসে যেতে পারেন। ওখানে আপনাকে একটা খুব ভালো কাজে লাগিয়ে দেবো, যেখানে খুব কম শিক্ষিতরাও কাজ করতে পারে। ওখানে এখন কাজের অনেক ডিমান্ড। যাবেন? কি সত্যি? আপনি আমাকে সত্যি প্যারিসে নিয়ে যাবেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে ছোটবেলা থেকেই আমার অনেক ইচ্ছা আমি বিদেশে যাব। তাহলে কালকে কি আপনি আমার সঙ্গে যেতে পারবেন? আসলে আমি তো এখানে বেশি দিনের জন্য আসিনি। কালকেই আমাকে প্যারিসের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে, ওখানে আমার ইম্পর্টেন্ট কাজ আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি যেদিন বলবেন আমি সেদিনই যেতে রাজি আছি। আপনি যদি বলেন আমাকে কালকে রেডি হয়ে থাকতে, তাহলে আমি কালকেই আপনার সঙ্গে বেরিয়ে যাব। আজকে আমি বাড়িতে সবাইকে জানিয়ে রাখবো, আর প্যাকিংও করে রাখবো, ঠিক আছে? ও গুড, তাহলে তো কোনো ব্যাপারই না। সত্যি আপনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো। আচ্ছা, তাহলে আর কোনো কিছুর অসুবিধা নেই তো?
হ্যাঁ, একটা অসুবিধা আছে। আসলে কি বলুন তো, আমাদের কাছে তো অত টাকা নেই, তাই একটু অসুবিধা ছিল। আরে বাবা, আপনি টাকা নিয়ে চিন্তা করছেন কেন? আমি তো আছি। আর আপনি জানেন না, আপনি যদি একবার ওখানে যেতে পারেন না, আমার টাকা আপনি একবারই পেমেন্ট করে দিতে পারবেন। একবার ওখানে গিয়ে শুধু দেখুন না, আপনি 1 মাসের মধ্যে কোটি কোটি টাকা কামিয়ে নিতে পারবেন। এই বলে অনিকেত সেখান থেকে চলে যায়। অনিকেত চলে যাওয়ার পর রিম্পা প্যারিসে যাওয়ার খুশিতে নাচানাচি করতে থাকে। আসলে রিম্পা এখন ক্লাস 10 এর পরীক্ষা দিয়ে ক্লাস 11-এ উঠেছে, আর সে ছোটবেলা থেকেই বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে। আর আজকে যখন অনিকেত রিম্পাকে প্যারিসে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে, তখন রিম্পা আনন্দে নাচানাচি করতে থাকে। রিম্পাকে এত খুশি হতে দেখে তার বড় দিদি সোনালি বলে, কিরে বোন, তুই হঠাৎ এত নাচানাচি শুরু করে দিলি কেন? কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এই লোকটাই বা তোকে কি এমন বললো? দিদি, তোরা যদি শুনিস তাহলে তোরাও কিন্তু অনেক খুশি হবি। আসলে এই ছেলেটা আমাকে প্যারিসে নিয়ে যাওয়ার কথা বলছে, আর আমি তো যাওয়ার জন্য হ্যাঁ বলে দিয়েছি। কালকে আমার টিকিট, আমাকে যেতে হবে। ওখানে নাকি অনেক কিছু কাজ পাওয়া যায়, আর আমি ওখানে গিয়ে একটা বড় অফিসে কাজ পেয়ে যাব। আমাকে ওই ছেলেটা সব বলেছে। রিম্পার মুখে এমন কথা শুনে সোনালি একটু সন্দেহ চোখেই দেখে, কিন্তু সোনালি খুব ভালো করেই জানে এখন যদি সে রিম্পাকে কোনো কিছু বলতে যায়, রিম্পা ঠিক উল্টোটাই ভেবে বসবে। দেখ রিম্পা, এখনকার ছেলেদেরকে তুই চিনিস না। তাছাড়া প্যারিসটা এখানে নয়, ওটা অনেক দূরে। আমরা তোকে ছাড়া থাকবো কিভাবে? তুই আমাদেরকে ছেড়ে প্যারিসে চলে গেলে আমরা তো তোকে দেখতেই পাবো না, আর মা তো তোকে ছাড়া থাকতেই পারবে না। তুই আমাদেরকে ছেড়ে কোথাও যাস না বোন। আর দেখ বোন, ওখানে যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমরা কি করে জানবো, কি করেই বা বুঝবো, আর আমরা কি করেই বা প্যারিসে গিয়ে পৌঁছাবো? তাই বলছি শোন, এসব ভাবনা চিন্তা মাথা থেকে বের করে দে। আর তাছাড়া ওই ছেলেটা যে তোকে সব সত্যি কথাই বলেছে, সেটাও তুই কিভাবে বিশ্বাস করছিস? আমি বুঝতে পেরেছি, ওই ছেলেটা আমাকে প্যারিসে নিয়ে যাওয়ার কথা বলেছে বলে তোমাদের এত হিংসা হচ্ছে। আমি জানি তো, আমি কিছু করলে, আমি ভালো থাকলে তোমরা সেটা দেখতে পারবে না, কিন্তু তোমরাও দেখে নেবে। আমি ধনী হয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। এই লুচি ঘুগনি আমি বিক্রি করব না, আমি তোমাদের মতো লুচি ঘুগনিওয়ালির ধনী বোন হয়ে দেখাবো। আর হ্যাঁ, কালকে আমাকে যেতে হবে, আমি প্যারিসে যাবই। এই বলে রিম্পা সেখান থেকে বাড়িতে চলে যায়। সে তার মাকেও প্যারিসে যাওয়ার ব্যাপারটা জানায়। দেখ রিম্পা, তুই এখন অনেক ছোট, তুই সবেমাত্র 11-এ পড়িস, আর এখন যদি তুই চলে যাস তাহলে আমরা তোকে ছেড়ে থাকবো কিভাবে? আর তাছাড়া তুই বিদেশের কিছুই জানিস না, কোথায় যাবি না যাবি। ওখানে যদি তোর কিছু হয়ে যায় আর ওই ছেলেটা যদি তোকে কিডন্যাপ করে, তাহলে কি হবে? মা, ওই ছেলেটা খুবই ভালো, আর তাছাড়া ওই ছেলেটা আমার সঙ্গে খুবই ভালো মতো কথা বললো। আমাকে এরকম লুচি ঘুগনি বিক্রি করতে দেখে ওর খুবই খারাপ লাগে, তাইও আমাকে নিয়ে প্যারিসে যেতে চাই। রিম্পার কথা শুনে তার মা মোটেও খুশি হতে পারে না, কারণ কল্পনা দেবী মনে মনে শুধুই দুশ্চিন্তা করতে থাকে। এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটে। রাত্রিবেলা রিম্পাকে তার মা এবং দিদিরা অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রিম্পা কোনো মতেই কারোর কোনো কথা বুঝতে চায় না। এভাবেই দেখতে দেখতে সেদিন রাত কেটে সকাল হয়ে যায়। সকালবেলা রিম্পা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে প্যারিসে যাওয়ার জন্য রেডি হয়। সে তার 2 দিদি এবং মাকে বিদায় জানিয়ে অনিকেতের সঙ্গে গাড়িতে করে প্যারিস যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রিম্পা কোনো রাস্তাঘাট ঠিকঠাক ভাবে চিনত না, তাই রিম্পাকে অনিকেত যেখানে নিয়ে যায় রিম্পা সেখানেই যেতে থাকে। আর এভাবেই অনিকেত ট্রেনে করে রিম্পাকে দিল্লিতে নিয়ে যায়। রিম্পা সেটা বুঝতেই পারে না সেটা প্যারিস নাকি দিল্লি। আচ্ছা অনিকেত, আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? আসলে আমি তো কিছুই জানি না, এখানকার রাস্তাঘাট, এখানকার জায়গা কোনো কিছুই আমার জানা নেই, তাই আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এটা কোন জায়গা? এটাকে দেখে আমার যেন বিদেশ বলে মনে হচ্ছে না। আসলে আমরা তো এখন দিল্লিতে আছি। এখান থেকে আমরা ফ্লাইটে করে প্যারিসে যাব, কারণ এখান থেকে প্যারিসে গেলে অনেকটা কম সময় লাগে আর টাকা খরচ কম হয়। তাই আমি ভাবলাম তোমাকে এখানে কয়েকদিনের জন্য রাখবো, তারপর প্যারিসে নিয়ে যাব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর তুমি আমাকে যেই কাজের কথাটা বলেছিলে? এর যে দেখছি খুবই তাড়া। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, কাজের চক্করে মেয়েটা এখানে এসে পৌঁছেছে। এবার আমি এই মেয়েটাকে কোন কাজে লাগাবো সেটা তো আমার ব্যাপার, তাই না? অনিকেত রিম্পার কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। আসলে অনিকেত রিম্পাকে পুরোপুরি ভাবে মিথ্যা কথা বলেছিল। সে প্যারিসে যাওয়ার নাম করে রিম্পাকে দিল্লির একটা রুমের মধ্যে বন্ধ করে রাখে, যেখান থেকে রিম্পা কোথাও বেরোতে পারে না। আর অনিকেত সেই রুমের মধ্যে রিম্পাকে খাবার নিয়ে এসে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন অনিকেত কয়েকটা ফাইল চেক করার জন্য রিম্পাকে দিয়ে বলে, রিম্পা, এই দেখো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এই ফাইলগুলো শুধু তোমাকে চেক করতে হবে, যেগুলো ভুল ওই পেপারগুলো তোমাকে আলাদা করে রাখতে হবে। আর আমি জানি তুমি এটা খুব ভালো করেই করতে পারবে।
এই সামান্য কাজ, এটা তো আমি এক নিমেষেই করতে পারবো। এভাবে অনিকেত রিম্পাকে ভুলিয়ে রেখেছিল। আসলে অনিকেত সে নিজেই কখনো প্যারিস দেখেনি। আমি নিজেই কখনো প্যারিস দেখিনি, আর আমি তোমাকে প্যারিস নিয়ে যাব, ওখানে কাজ দেবো? আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, শুধু শুধু তোর পেছনে টাকা পয়সা নষ্ট করবো। তার চেয়ে ভালো তুই আমার যত টাকা খেয়েছিস তার চেয়ে ডবল টাকা তোর কাছ থেকে আমি আদায় করবো। আর কিছুদিন যাক, বস চলে আসবে, তখন এবার তোর মজা কেমন করে নিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। এমনই ভাবনা চিন্তা করে অনিকেত সেখান থেকে চলে যায়। এইভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। অনিকেত ফাইলগুলো চেক করানোর পর রিম্পাকে কিছু টাকা দিয়ে যায়, আর সেই টাকাগুলো জমিয়ে জমিয়ে রিম্পা অনেক টাকা করে ফেলে। তাই একদিন রিম্পা অনিকেতকে বলে, অনিকেত, আমি তো অনেকদিন হলো কোথাও যাইনি, তাই আমি শপিং করতে যাব। রিম্পার কথায় অনিকেত রাজি হয়ে যায়। তাই অনিকেত রিম্পাকে নিয়ে একটা বড় শপিং মলে যায়। সেখান থেকে রিম্পা অনেক জামা পছন্দ করে, কিন্তু অনিকেত তাকে সেই ভদ্রসভ্য জামাগুলো মোটেই নিতে দেয় না। রিম্পা, তুমি কি পাগল আছো নাকি বলো তো? আচ্ছা, তুমি কি ভুলে যাচ্ছ তুমি এখন গ্রামে নয় শহরে আছো, আর কয়েকদিন পরেই তুমি বিদেশে চলে যাবে। এই শুনে রিম্পা অনিকেতের পছন্দ মতো ছোট ছোট জামা কাপড় কিনে নেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন রিম্পার খবর পেয়ে তার পরিবার রিম্পার সঙ্গে দেখা করতে দিল্লিতে আসে। রিম্পার পরিবার রিম্পাকে দেখে চিনতেই পারে না, কিন্তু রিম্পা তার মা এবং দুই গরিব দিদিকে খুবই অপমান করে। এমনকি রিম্পা তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। রিম্পার কাছে একদিন থাকার জন্য অনুরোধ করে। অন্যদিকে অনিকেত জানতে পারে না যে রিম্পার সঙ্গে তার পরিবার দেখা করতে এসেছে। আর সেদিনই অনিকেত রিম্পাকে মজা বোঝানোর জন্য আর রিম্পার কাছ থেকে কিছু টাকা ইনকাম করার জন্য দুটো অচেনা ছেলেকে রিম্পার রুমে নিয়ে আসে। আর রিম্পা তাদেরকে দেখে ভয় পেয়ে যায়। তারা দুজনে রিম্পার হাত পা বেঁধে রাখে। আর তখনই সোনালী পুলিশকে ফোন করে সেখানে ডেকে নিয়ে আসে। আর এসবের ফলে রিম্পা নিজের ভুল বুঝতে পারে। তাই সে তার মা এবং দুই দিদির কাছে হাত জোর করে ক্ষমা চায়। সেদিনই রিম্পাকে নিয়ে তার পরিবার আবার গ্রামে ফিরে যায়। রিম্পা আবার তার দুই দিদির সঙ্গে লুচি ঘুগনি বিক্রি করতে শুরু করে।